কি জানতে ইচ্ছে করে, কবরের খবর নাকি জ্যান্ত জীবনী? কারণ যে আঘাতগুলো মৃত্যু আনতে পারে না, সে আঘাতগুলো আরো শক্ত করে বাঁচতে শিখিয়ে দেয়। তাই জীবনের ওঠানামা, লাভ ক্ষতি ভুলে গিয়ে লিখি ভালো আছি ফেসবুকের দেওয়ালে। যার কবিতা শুনলেন সে সন্দীপ, আর আমি শান্তনু। আপনারা দেখছেন টাইমস 24 নেটওয়ার্ক। সম্ভাবনার আরও একটি পর্ব নিয়ে আমি আপনাদের সামনে। আজকে যে আমাদের সম্ভাবনা নাম ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, সন্দীপ। সন্দীপ, তোমার মুখ থেকেই তোমার পরিচয়টা আমরা পেতে ভালোবাসবো। কি করো? আচ্ছা, নাম তো জানাই আছে। তো কি করির মধ্যে একদম বর্তমানে আমি যে জিনিসটা করছি সেটা আমার পেশা এবং নেশা দুটোরই মিশ্রণ। আচ্ছা আচ্ছা, তো যেমন আমি এখন নিজের একটা ইনস্টিটিউট চালাই। সেখানে আমি ক্লাস 11, 12 এবং কলেজের স্টুডেন্ট পড়াই, প্লাস নিজের কিছু লেখালেখি করি, নিজেও কিছু পড়াশোনা করছি গবেষণা নিয়ে, আর ছোটোখাটো জিওগ্রাফি আর এনভায়রনমেন্টাল ফিল্ডে কিছু প্রজেক্টের রিসার্চ নিয়ে আছি। আচ্ছা, এই তো গেল তোমার কর্মজীবন। তার ফাঁকেই তুমি মেনশন করেছো কিছু লেখালেখি করি। তো আজকের আমাদের পুরো আলোচনাটাই হবে ওই কিছু লেখালেখিকে নিয়েই। কবে থেকে তোমার লেখালেখি শুরু? লেখালেখি শুরুটা প্রধানত ছোটবেলা থেকেই, কারণ আমার মা খুব বই পড়তে পছন্দ করতেন। তারপর মানে সিম্পলি আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে যা হয় যে পড়াশোনার চাপে একটু অন্যান্য পছন্দগুলোকে দূরে রাখতে হয়, সেইভাবেই পড়াশোনা করতে করতে আফটার 12 যখন আমি আবার জিওগ্রাফি নিয়ে অনার্স নিয়ে ভর্তি হই এমবিবি কলেজে, তো আবার সেই প্রকৃতির সঙ্গে মিলনটা আমার সেই লেখালেখিকে আবার বাড়িয়ে দেয়। ছোটবেলা যখন লেখালেখি করতাম সেটা মেনলি ওই স্কুলের বার্ষিক ম্যাগাজিনে লেখা ছিল, এবং পরবর্তীকালে সেগুলি আরও একটু ম্যাচিউর হয়, এবং তখনই মেনলি কলেজের পড়ার সময় থেকেই মোটামুটি একটু ভাবচিন্তা সম্পন্ন লেখা, বিভিন্ন কিছু নিয়ে পড়া, মানে বিভিন্ন কিছু নিয়ে পড়া সেই আগ্রহটা তখন আরও বৃদ্ধি পায়। জিওগ্রাফি এবং লেখালেখির কথা বলতেই আমার সবসময় সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথা মনে পড়ে। যাই হোক, সে অন্য প্রসঙ্গ। তো তোমার কি মনে হয়নি যে পড়াশোনাটা করলেই তো হতো, কিংবা গবেষণাটা করলেই হতো, কেন আবার নিজের এত মূল্যবান সময় আমি লেখালেখি দিতে? এটা অনেকেই ভাবেন, আজকালকার অভিভাবকরাও বলে তাদের ছেলে মেয়েকে। তুমি জায়গাটা কি করে দেখো? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, ওনার সেই লাইনে লেখা আছে, আমাদের সেই পথে চলা উচিত যে পথ মন চায়। যদি হারাও নিজেকে হারাবে, আর যদি লক্ষ্য খুঁজে পাও তাহলে উজ্জ্বল হয়ে টিকে থাকবে। কারণ মানে একটা সময় গিয়ে যাতে আমার মানে আফসোস না করতে হয়। আমি ছোটবেলা থেকেই মানে ছোটখাটো নাটক করতাম, লেখালেখি করতাম, সায়েন্স ফেয়ারে পার্টিসিপেট করতাম, এবং তখন আমার বন্ধুরা অনেকে বলতো যে পড়াশোনার ক্ষতি হবে, সে হবে, কিন্তু আমার মনে হয় না। আমার মনে হয় যে ভালো পড়াশোনা করতে 7-8 ঘন্টা পড়তে হয় না, 2-3 ঘন্টায় যদি একদম মন দিয়ে পড়া যায় সেটাই এনাফ। একদম। আমি কিছুদিন আগেই যে কোনো একজন লোকের একটা ইন্টারভিউ দেখছিলাম, উনি বলছিলেন যে টাকা দিয়ে টাকাকে উপভোগ করা যায় না, টাকাকে উপভোগ করতে হয় হৃদয় দিয়ে, আর হৃদয়ের খোরাক হচ্ছে গান, কবিতা, মানে আমরা ক্রিয়েটিভ ফিল্ড। আরেকটা শুনবো তোমার থেকে কবিতা। আচ্ছা, সেটা একদম এই সময়ের কারণ আমাদের যেই প্যান্ডেমিক চলছে সেটা নিয়ে। তো আমার কাছে করোনা ভয়টা থাক না, ভয় তো সব জায়গায় দেখায়, আমি সেটাকে একটু কি বলবো, একটু মজার মতো আনি, অন্য দৃষ্টিভঙ্গিতে একটু দেখার চেষ্টা করি, অন্য দৃষ্টিভঙ্গিতে। ঠিক আছে। তো এখন যে কবিতাটা পড়ছি সেই কবিতাটা প্রধানত লেখা পয়লা বৈশাখের দিন। আমার বাড়ির কাছে পয়লা বৈশাখের বিশাল বড় মেলা বসতো, এবছর সেটা হয়নি, এবং এই বছর পয়লা বৈশাখের সময় আমি তখন কলকাতায় আমার বিভিন্ন পড়াশোনার কাজে ছিলাম, এবং তখনই সেটা লেখা। আচ্ছা, কবিতাটা ঠিক এইরকম। কবিতাটার নাম দিনপঞ্জিকা। হাল খাতার হাল খারাপ, অচেনা আজ পড়শি, যেন ঘাড়ের কাছে কোভিড বাবু টানছে বসে নস্যি। ঘরের ছেলে ঘরেই থাকো, এটাই বেঁচে থাকার ফন্দি, অনেকটা দিন বাঁচতে হলে কিছুদিন ঘরেই থাকো বন্দি। সংঘ এখন ত্যাগ করে
সময় কাটাও নিজেতে। কোভিড বাবু এমনি ভালো, নিয়ম মানলে থাকে দূরেতে। হাত মিলিয়ে ডেকো না তারে, গলায় সুর চড়াও মাস্ক পরে। জেনে রেখো ধ্বংস শেষে আবার হবে সৃষ্টি। বাহ, দারুণ। তো যাক, সমাজ সচেতন কবি বললে কি তোমাকে খুব ভুল বলা হবে? আমার মনে হয় না যে কবিকে কোনো একটা নির্দিষ্ট জায়গাকে মানে সমাজ সচেতন, পল্লী কবি, পরিবেশ কবি বা বিদ্রোহী কবি। বিদ্রোহ, আমার মনে হয় না সেটাকে কোনো একটা নির্দিষ্ট নাম দেওয়া প্রয়োজন। আচ্ছা, কেন এমনটা মনে হয়? কেন এমনটা মনে হয়? নজরুল যেমন কান্ডারি হুঁশিয়ার লিখেছেন, উনি দারুচিনি দ্বীপ কবিতাটাও লিখেছেন। তো একটা কবির মধ্যে সে প্রত্যেকটা সত্যই থাকে, এবং কবি কেন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। অনেকগুলো জিনিসের ওয়াল্ট হুইটম্যান একটি কথা বলেছিলেন আমার খুব পছন্দের, যে আই মে কন্ট্রাডিক্ট মাইসেলফ বিকজ আই কন্টেন মাল্টিটিউডস ইন মি। তো তাহলে তুমি বলছো যে একজন কবিকে কোনো একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে, নির্দিষ্ট একটি ব্র্যাকেটের মধ্যে রাখা উচিত না। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে কবিতা লেখারই বা প্রয়োজন কি এখন? এখন আমার কাছে এন্টারটেইনমেন্টের অনেক উপায় আছে। আমি সোশ্যাল মিডিয়া খুলতে পারি, আমার মুঠোফোনটি খুললে বিনোদনের হাজারটা উপায় আমার কাছে আছে। আমি কেন সময় দিয়ে 5টা মিনিট 10টা মিনিট বইয়ের পাতায় কবিতা পড়ব? সেটা তো যার যার মনের একটা ব্যাপার। কারণ দেখুন, যেমন আমার কাছে, আমি শান্ত নিরিবিলি পাহাড় পছন্দ করি, কোনো মানুষ ঝাঁচক চোখে শহর পছন্দ করে। তো পছন্দটা তো একটা জিনিস আছে, এবং যাদের কবিতা পছন্দ, অন্যের ভাবের সাথে নিজের ভাবকে মিলানোর সেই চেষ্টা থাকে, তাদেরকে মানে তাদের কাছে কবিতা ভালো লাগবে। হ্যাঁ, কবিতার এখন সময় খুবই কষ্টের, মানে খুবই কষ্টকর চলছে বলছো? নিশ্চয়ই, কারণ আমার মনে হয় না সুকান্ত যদি এখন থাকতেন তাহলে ওই কবিতা সরিয়ে গদ্যের করা হাতুড়ি কথা বলতেন। কারণ কবিতায় এখন খুবই, মানে কি বলবো, সবার কাছে ঠিকমতো গিয়ে পৌঁছতে পারছেন। এবার কবিতার সমস্যা নাকি মানুষের সমস্যা, সেটা তর্ক সাপেক্ষ। তাহলে তুমি অন্যান্য যেগুলো পপুলার মিডিয়াম এখন, ট্রেনে চলতে চলতে কিংবা রেল স্টেশনে বলো, এয়ারপোর্টে বলো, আমরা উপন্যাস দেখতে পাই, গল্পের বই দেখতে পাই, কবিতার বই খুবই কম খুঁজে পাওয়া যায়। আচ্ছা, এখানে আমার একটা নির্দিষ্ট মানে মতামত আছে, জানি না, বলতে পারো, তুমি তোমারটাই বলো। আমার মনে হয় কবিতাকে না বিপ্লবের ভাষা বানাতে গিয়ে সেটাকে প্রচন্ড কঠিন করে নেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো সত্যজিৎ একটা কথা আছে যে আমি এমন কিছু বানাবো না যা দর্শকের মাথার উপর দিয়ে গিয়ে দেওয়ালে দাগ কাটবে। কিন্তু এখন এমন অনেক কবিতা দেখা যায় যেগুলি প্রচন্ড শক্ত বানান, শক্ত উচ্চারণ, অভিধান খুলে দেখতে হবে হয়তো। তারপরে ছন্দ, হ্যাঁ অমৃতাক্ষর ছন্দ তো আছে, কিন্তু দেখুন এখন অনেক কবিতায় মানে হয়তো কবি ছাড়া সেই কবিতার ছন্দ কি সে অন্য কেউ বুঝতে পারবে না। তো আমরা যারা কবিতা পড়ি তারা হয়তো সেই আকাঙ্ক্ষা থেকে, ইচ্ছা থেকে নতুন নতুন বই কিনবো, কিন্তু কবিতা যদি সহজ না হয়, সবার কাছে না পৌঁছয়, তাহলে তো আস্তে আস্তে মানুষ দূরে সরে। অনেকেই তো বলে থাকেন যে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকেই কবি, কিছু লিখছেন। সেটা তো বাঙালি সবাই কবি, সত্যি কথা বাঙালি সবাই কবি। অন্য সময় না হোক, ভালোবাসায় পড়লে সবাই এক দু লাইন কবিতা লেখে। সকলেই কবি হলো, এর মধ্যে কেউ কেউ কবি। হ্যাঁ, ঠিক না, সেই আবার জীবনানন্দের কথা আছে, কবি একজন সাধারণ মানুষ, কিন্তু প্রত্যেক সাধারণ মানুষ কবি হন না। তো কবিতা তো কোনো একটা জিনিসকে নিজের মতো করে বর্ণনা করা, সেটাই তো কবিতা। আমার মনে হয় একজন কবির একটা বিশাল ধর্ম হচ্ছে সেই বিন্দুর মধ্যে সিন্ধু খুঁজে পাবে। যে জিনিসটা অন্য সাধারণ মানুষের কাছে কোনো অর্থ পাবে না, অর্থহীন, একজন কবি, বা কবি কেন বলবো, যে কোনো একজন লেখক তার মধ্যে বিশাল কিছু খুঁজে পাবে। তুমি প্রতিদিনই তাল গাছ দেখি, রবীন্দ্রনাথ কিন্তু তাল গাছ দেখে ওই নিচু শ্রেণী উঁচু শ্রেণী সে পার্থক্য করে দেখেছেন। তো বা সে একা দাঁড়িয়ে আছে সেই পার্থক্য করে দেখেছেন। তো ওটাই হচ্ছে একজন কবির নজর আর সাধারণ মানুষের নজর। আমরা যারা কবির সেই নজরের সাথে যেতে চাই তারা কবিতাগুলি পড়ি, আর যারা যাচ্ছেন না, আমার মনে হয় কবিতাও তাদের কাছে পৌঁছতে পারছেন না। এই নিয়ে কিছু লিখেছো, এসব ভাবনা নিয়ে, এগুলো নিয়ে যদি কিছু একটা শোনাও? মানে কবিতার এই অবস্থা নিয়ে যে কোনো কিছু, তোমার মন মতো কিছু একটা শোনাও। আচ্ছা, কবিদেরকে নাকি চয়েস দিতে নেই, অপশন দিতে নেই। আমার কাছে একটা কবিতা আছে যে কবি কি।
কারণ সেটাই শোনা যাক তাহলে। সেটাই শোনা যাক। এটা আমার মানে এই 2020-তে আমার যে একটা বই বেরিয়েছে নিহারিকা প্রকাশনী থেকে, সেটা ফার্স্ট কবিতা এটা। আচ্ছা, কবিতার বইটা যদি একটু দেখাও সবাইকে, একটু উপরে তোলা একটু। এটা হচ্ছে কবিতার বইটা। আচ্ছা, ইচ্ছে সিঁড়ি। ইচ্ছে সিঁড়ি। ঠিক আছে, তাহলে প্রথমটাই শুনে নি। আচ্ছা, কবিতাটার নাম কবি প্রজাতি। কারণ আমার মনে হয়েছে যে কবি একজন সাধারণ মানুষ হলেও তার মধ্যে কিছু স্পেশাল জিনিস আছে এবং সে সচরাচর মানুষ থেকে একটু আলাদা, তাই একটা আলাদা প্রজাতির জিনিস বা প্রাণী। কবিতাটা এইরকম: কবি সে বিরহে বাঁচে, দুঃখে হাসে, আর প্রতিবাদে শ্বাস নেয়। কবি সে উদাসীনতায় ভাবে, একাকিত্বে বাসা বাঁধে, আর বিদ্রোহে করে চিৎকার। কবি সে হতাশায় ছুটে, ক্রোধে চুপিসারে কাঁদে, আর কলমের ধারে করে হুঙ্কার। কবি সে বিশ্বাসে ভাসে, কলঙ্কে হারায়, আর অবহেলায় প্রাণ দেয়। বাহ, অসাধারণ। আমার কেন জানি না যখনই সাহিত্যের কথা হয়, সাহিত্যের আলোচনা হয়, যদিও আমরা ধরেই নিই, আমরা সবসময় বলি যে থিয়েটার হচ্ছে বা ড্রামা হচ্ছে, নাটক হচ্ছে একমাত্র অ্যাপ্লাইড ফর্ম অফ লিটারেচার। কিন্তু আমি অন্যান্য যে বিভাগগুলি রয়েছে, প্রবন্ধ বলো, উপন্যাস বলো, গল্প বলো, কবিতা বলো, আমি এগুলো সবসময় ব্যবহারিক প্রয়োগটা বা ব্যবহারিক দিকটা নিয়ে একটু বেশি চিন্তিত থাকি। এ কারণেই যে আমরা এমন প্রজন্মের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে সত্যি আমাদের কবিতার প্রয়োজন, কিন্তু আমরা সেরকমভাবে কবিতাকে পাচ্ছি না। তার দুটো কারণ। তরুণ প্রজন্ম কোথাও না কোথাও কবিতা থেকে বিমুখ, সেটা কিন্তু অকপটে স্বীকার করতেই হবে। এই যে কবিতা বিমুখতা, বা কবিতা কেন, পুরো সাহিত্য বিমুখ হয়ে যাচ্ছে, কারণ সাহিত্যকে এখন অন্যভাবে, অন্য একটা আঙ্গিকে আমাদের সামনে রাখা হচ্ছে, যে সোশ্যাল মিডিয়া বলো বা এন্টারটেনমেন্ট, ওটা অন্য একটা পর্যায়ে চলে গেছে। এটা কি ঠিক না ভুল? সোশ্যাল মিডিয়া কবিতা বা লেখার দিকে সত্যি একটা ভালো দিকও আজকালকার মানুষের কাছে এনেছে। যেমন আগে শুধু প্রকাশকের কাছে যেতে হতো, কোনো ম্যাগাজিনের কাছে যেতে হতো কোনো লেখা প্রকাশের জন্য। আপনি এখন আপনার ফেসবুক ওয়ালে সুন্দর লেখাটা পোস্ট করে মানুষকে আপনার লেখাটা পড়াতে পারছেন। এটা একটা সুবিধা আছে। আচ্ছা, কারণ মানে খুব সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় ভাবনাগুলো, লেখাগুলো, সেটার একটা ভালো দিক আছে। আবার ওই তার একটা খারাপ দিক হচ্ছে সেই, মানে সেটা খারাপ না, সেটা আমাদের একটা মেন্টালিটি, যে জিনিস যত সস্তা তার দাম কমে যায়। আচ্ছা, কিরকম সেটা? যেমন অনেক জায়গায় দেখবেন মানে যে ওষুধটার দাম খুব কম, সেই ওষুধটা ভালো হওয়া সত্ত্বেও রোগীকে দেওয়া হয় না, দামি ওষুধটাই দেওয়া হয়। তাই সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কবিতা লেখা হওয়ার পর সহজলভ্য হয়ে গেছে ফলে সেটা অনেকটা সহজ হয়ে গেছে। আমার মনে হয় না যে সেটা কখনো দুর্লভ ছিল, সহজ ছিল, কিন্তু মানুষের কাছে সেটা আনার পথটা ছিল দুর্লভ। ওকে, কবি এমন নয় যে শুধু এই ফেসবুক আবিষ্কার হওয়ার পর থেকে নতুন নতুন কবি জন্ম হয়েছে, আগে ছিল, কিন্তু সেই কবি হয়তো তার লেখাগুলো কোনোদিন প্রকাশ হয়নি, সেই ওর ঘরের আমরা যখন পড়তাম যে নব্য ধ্রুপদী যুগ, যখন 1660 পরবর্তী যে সময় ব্রিটেনে, তখন মানে কবির ছড়াছড়ি, মানে এমন হচ্ছে যে কবিতা লেখার জন্য কোথাও একটা ইট পেলো, একটা সুটকি পেলো, সেটা দিয়ে দেওয়ালে কবিতা লিখে নিচ্ছে। তো সেটা হয়তো দেওয়াল লিখতো, এখনো কিন্তু দেওয়াল, এখন এটা ভার্চুয়াল দেওয়াল। এই যা পার্থক্য হয়েছে সেটা। আরেকটা জিনিস, অন্যান্য বিষয়গুলো নিয়ে, তোমার কবিতা নিয়ে একটু পরে আসছি, কিন্তু একটা জিনিস যে একটা তো ভয় থেকে থাকে, ভয় না যে সোশ্যাল মিডিয়ায় লেখার একটা ব্যাপার হচ্ছে যে আমি আমার কবিতা লিখলাম, আরেকজন সেটা কপি পেস্ট করে তার ওয়ালে ছেপে দিল। নিশ্চয়ই এই জিনিসটাকে তুমি কি করে দেখো, ভাবো এটা নিয়ে? মানে এই জিনিসটা তো একটা রিস্ক থাকেই, সত্যি ভয় লাগে। কারণ আমার আগে আমার কবিতা যদি ও পেস্ট করে নিজের টাকা দিয়ে বই বের করে নেয়, তো আমার কোনো প্যাটার্নেট থাকবে না, সেটা কপিরাইটের ব্যাপারটা মেনলি, সো মানে সেটা থাকবে না। আবার একটা দিকে সেটাও ভাবি যে কবি যদি হয় সে সত্যিকারের, তার মধ্যে মনে হয় না সেই অন্য পথে গিয়ে কবিতা নেওয়ার সেই মানসিকতা থাকবে। তবে কোনো মানদণ্ড নেই না, কে ভালো কবি কে খারাপ। হ্যাঁ, সেটাই। কারণ হ্যাঁ, এমন কি হয়নি যে অন্যের নামের বই অন্যের নামে প্রকাশ হতে, মানে প্রকাশ পায়নি, এমন হয়েছে। বহু মানুষ মেনস্ক্রিপ্ট চুরি করেছে, বহু এমন ইতিহাসে
অনেক কিছু আছে। তো সেটা একটু রিস্ক তো থেকে যায়। সকল সৃষ্টির পেছনে তো একটা ভয়ঙ্কর সত্য তুমি থাকে। প্রেমের কবিতা লেখো? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে শুনবো সেটা, একটা আচ্ছা। প্রেমের কবিতা হোক। আচ্ছা, ঠিক আছে। প্রেমের কবিতাগুলো কিন্তু একটু বড় সাইজের। আমরা ধৈর্যশীল আচ্ছা। শ্রোতা। না, মনে হয় না এত ধৈর্য ভাঙবে, কারণ কবিতাগুলো একদম সহজ ভাষায় লেখা। কবিতা সেভাবে- আবার ছোট বড় তো হওয়া ঠিক না। না। হ্যাঁ। এমনকি কবিতার মানে আমি একবার আমার তখন পড়াশোনার কারণে যখন আমি কলকাতায় একবার আমি বাংলা একাডেমিতে একটা কবিতার সেরেমনি বা একটা ওয়ার্কশপে গিয়েছিলাম। আচ্ছা। সেখানে একজনের কাছে আমি একটা কথা শুনি, মানে উনি মাইকে ছিলেন এবং ওনার কথাটা আমি এখনো মানি। উনি বলেছিলেন যে কখনো কোনো কবিতা খারাপ হয় না। আচ্ছা। যদি তোমার কাছে কোনো কবিতা খারাপ লাগে তো বুঝতে হবে কবি যে ভাবনা নিয়ে লিখেছে সে ভাবনাটা তোমার মধ্যে আসেনি, তাই হয়তো সেটা ভালো লাগছে না। ঠিক। কবির ভাবনা আসলে হয়তো মানে ওই কবির ভাবনা আসলে হয়তো সেটাও ভালো লাগতো। আচ্ছা, তো এটাই শুরু করি। আচ্ছা, এখানে আমার কবিতাগুলো মানে যেগুলিকে মানে মানে প্রেমের কবিতা বলা হয় বা বলা যায়, সেখানে প্রেমকে পাওয়ার তুলনায় প্রেমকে খুঁজে যাওয়ার সাইডটা আমি বেশি পছন্দ করি। আচ্ছা। মানে পেয়ে গেলাম তো পেয়ে গেলাম, তাকে আর জানা খুঁজে দেখা সেইটার মধ্যে আরো বেশি একটা মনোরম অ্যাডভেঞ্চার রয়েছে একটা। পাওয়ার থেকে খোঁজাতেই সুখ বেশি। সেটাই। তো সেখানেই তো যে কবিতাটা পড়ছি সেটার নাম চিরসাথী। আমি সেদিনও তোমার বাড়ির সামনে দিয়ে চলেছি বৃষ্টি মাথায় নিয়ে, তোমার জানলা ছিল না খোলা, আমার উদাস গেল সে বেলা। আমি আপন মনেতে থাকি শুধু তোমার প্রহর গুনি, তুমি দিলে না সেদিন দেখা, আমি ফিরেছি টিউশন একা। কত না দিবস রাত্রি জেগে ভেবেছি তোমার কথা, তুমি সেই দিন ছিলে রিকশায় আর আমি ফুটপাতে একা। বহুবার আমি চেষ্টা করেছি, লিখেছি চিঠি আবার ছিঁড়েছি, তবে কবিতা লিখেছি অনেক, যা পেয়েছো লেটার বক্সে রাখা। সাহস হয়নি তোমায় বলার আমার বন্ধু হবে কি তুমি, প্রতিদিন ভোরে ছুটে যায় দৌড়ে শুনতে তোমার রেয়াজ রাগিনী। আমার ভীতু মন জানে তোমার আমার তফাৎ কতখানি, তোমার বাবার দুখানা বাড়ি একখানা গাড়ি আর আমাদের সেই ভাড়াটে দোকানখানি। কেন জানি না কলমের ডগায় আমার কবিতা তোমাকে কেবলই পায়, তোমায় আর চোখে দেখে ট্রাফিকের ভিড়ে এই শহর থমকে যায়। লেটার বক্সে কবিতার পাতায় চোখ বুলিয়ে যখন এদিক ওদিক খুঁজে বেড়াও অবাক হয়ে তখন, আমি একটু দূরে গাছের পিছে মুখ লুকিয়ে হাসি, জানি না সস্তা জামায় এলোমেলো চুলে আমায় তোমার বন্ধু মানাবে নাকি। তবে ঠোঁটে হাসি রেখে কবিতাগুলো যখন কাঁধের ব্যাগে রাখো, আমার ভীতু মনে সাহস জোগায়, একদিন ঠিক বলবো তোমায় আমার বন্ধু হয়ে থেকো। বাহ বাহ, সত্যি দারুণ। এগুলো মানে ইচ্ছে করে এগুলো মানে তোমার থেকে কপি করে, তোমাকে না জানিয়ে কপি করে এগুলো কাউকে পাঠিয়ে দিই SMS করে। মানে আমি যতটুকু মানে কবিতা লিখি আমার মনে হয় এমনভাবে লিখি যাতে একটা ছবি পাওয়া যায়, একটা গল্প পাওয়া যায়। আচ্ছা, এই যে আজকের প্রজন্মের ছেলেমেয়েরা অনেকেই আছে, ধরো পড়তে পড়তে মা বাবাকে না দেখিয়ে লুকিয়ে দুটো কবিতা লিখছে কিংবা নিজের সেলফোনে টাইপ করে নিচ্ছে, কোথাও একটা সাহসের অভাবে সেটা প্রকাশ করতে পারছে না। সেই ছেলে মেয়েদের জন্য তোমার কি, যেহেতু তুমি পাবলিশ, তোমার একটা বই বেরিয়েছে, আগামী দিনে আরো আমাদের প্রত্যাশা রইল আগামী দিনে আরো অনেক বই বেরোবে, কিন্তু যারা এখনো কিছুই করতে পারেনি বা এই গোটা প্রসেসটা সম্পর্কে একটা অজ্ঞতা রয়েছে, সেটা তাদের জন্য যদি কিছু বলো। তাদের জন্য মেইনলি বলার যে বিভিন্ন পত্রপত্রিকায় দিতে, আর আস্তে আস্তে বিভিন্ন কবিদের যে সম্মেলনগুলি হয় বা ওই এখন তো ফেসবুকে একটা বিশাল
প্ল্যাটফর্ম আছে, সেখানে আস্তে আস্তে জানাতে, তো হয়তো একজন কবিতা পড়ে আরেকজন পছন্দ করতেই পারে, কবিদের বন্ধুত্ব হতে পারে। একদম। তো আর যেন হতাশ না হয়, যে আমি প্রথমবার একটা কবিতা পত্রপত্রিকা দিলাম, সেটা ছাপলো না, তাই বলে ধুর আমি আর লিখবো না, সেটা যেন না হয়। 2-4টা পাবলিশারের কাছে গেলাম, ওরা বলল না আপনার কবিতায় ধার নেই, ছাপলো না। তো সেইগুলি থেকে যেন নিজেকে হতাশ না করে, সেই একটা মানসিকতা বোধহয় থাকা দরকার। কারণ আমার মনে আছে অশ্বিন সাঙ্গি এখন ভারতবর্ষে কেন পুরো পৃথিবীতে অন্যতম একটা বেস্ট সেলার নাম। অশ্বিন সাঙ্গি তার প্রথম উপন্যাস দ্য শিয়ালকোট সাগা প্রকাশ করার জন্য 40-এর অধিক পাবলিশার থেকে উনি প্রত্যাখ্যান পেয়েছেন। তারপরে উনি ওনার সম্ভবত 46 কি 47 নম্বর প্রকাশক ওনার বই প্রকাশ করে, এবং আজকে উনি বিশাল নাম। তো আমরা তো হয় কি আমাদের একটা দুটো যখন ওই প্রত্যাখ্যান পাই না, আবার প্রত্যাখ্যান কেউ পছন্দ করি না। হ্যাঁ, আমরা প্রত্যাখ্যান কেউ পছন্দ করি না। আমরা চাই যে প্রথম গেলেই যে সবাই আমাকে, সবাই তো টিএসএ হন না, প্রথম কবিতা লিখেই পুরো বিশ্ববিখ্যাত হয়ে যায়, সেটা হন না। তো সেটাই একটা কথা। আচ্ছা, আরেকটা জিনিস, তুমি তরুণ কবি, প্রবীণদের থেকে সহযোগিতা বা এটা অনেকেই অভিযোগ বলাটা বোধহয় ভুল বলা হবে, একটু অনুরাগের উপর ভিত্তি করেই বলে থাকেন ত্রিপুরার অনেকজন যারা বলেছেন, অন রেকর্ড কেউ বলেছেন, কেউ অফ রেকর্ড বলেছেন যে সিনিয়ররা সেভাবে সাহায্য করে না, বা এই জায়গাটা, এই অভিযোগটা কি করে? দেখো, একটা ওই জেনারেশন গ্যাপ তো থেকে যায়। আচ্ছা, কবিতাও তার নিত্য নতুন রূপ পাল্টাচ্ছে। তুমি ত্রিপুরার প্রেক্ষাপটে বলছি, কিন্তু হ্যাঁ, আমি ত্রিপুরার কবিতা কি পাল্টাচ্ছে না নাকি? সব জায়গায় কবিতায় তো নিত্য নতুন রূপ পাচ্ছে। তো আমার মনে হয় মানে যারা পুরনো কবি, একটু বয়স্ক, ওদের কাছে আমাদের লেখাগুলো একটু অন্যরকম লাগে, সেটা হতে পারে। আর হ্যাঁ, একটা অভিযোগ প্রায় শোনা যায় যখন আমরা নিউ কবিতা লিখে যাই কোনো প্রকাশকের কাছে বা কাউকে শোনাই, একটা অভিযোগ প্রায় শুনতে হয়, তোমার কবিতায় ধার নেই। আচ্ছা, তো বুঝি না আমি ছুরি কাচি বানাচ্ছি নাকি তরোয়াল বানাচ্ছি, যে ধার থাকবে কেন? ধার মানে প্রথম কথাটাই ধার কেন? কবিতা মানে সবসময় সেটা সমাজের ডার্ক সাইডকে প্রতিবাদ করতে হবে, সত্যের কড়া হাতুড়ি হতে হবে, সেটা তো সবসময় নাও হতে পারে। একটা সিম্পল একটা গ্রামীণ নদীর বর্ণনাও তো একটা কবিতা। তো এখানে একটু একটা পার্থক্য আছে যে প্রত্যেককে মানে যারা প্রথম কবিতা লিখে, সত্যি আমি ছোটবেলায় যে কবিতাগুলি লিখতাম এখন সেগুলি পড়লে আমার হাসি পায়, অনেকের ক্ষেত্রে। তো কিন্তু সেই সময় যদি আমাকে কেউ বলতো যে তোমার এই কবিতাগুলি হচ্ছেই না, তুমি কোনই পারবে না কবিতা বলতে, মানে তাহলে একটা মনে দাগ কেটে যায়। এবং সেখানে হয়তো যারা প্রবীণরা, ওদের একটা মানে প্রতিকূল অবস্থায় থাকা দরকার। মানে হ্যাঁ, ভালো, ওরা এইভাবে বলতে পারে যে ঠিক আছে, তোমারটা যা মানে যেটুকু হয়েছে সেটা আরো ভালো হতে পারতো, বা এই জায়গাটা তুমি চেষ্টা চালিয়ে যাও, এইভাবে করো, তুমি আরো পাঠ করতে থাকো, আরো লিখতে থাকো, এইভাবে করো। কারণ দেখুন, কেউই একদিনে তো মহাকবি হয়ে ওঠেন না, তো সেটাই কথা। আর হ্যাঁ, মানে জানি না মানে কিভাবে সহযোগিতার কথাটা, কারণ সত্যি কথা বলতে আমার একটু লোকজনের প্রতি মানে লোকজনের চিনা জানার আমার গণ্ডিটা খুবই কম। তো আমি যখন কবিতা লেখা শুরু করি, আমি খুব মানে কারোর কাছে তেমন যাইও নি, বা কারোর কাছ থেকে সেভাবে মানে ভালো খারাপ কোনোটাই পাইনি। আমার স্কুলের কিছু ম্যাডামরা ছিল, ওদের কাছে শুনতাম। তারপরে যারা আমার কলেজের ম্যাডামরা, আমার অনেক ম্যাডাম মানে স্যার ম্যাডামরা আছে যারা কবিতা বা লেখালেখির সঙ্গে যুক্ত, তো ওদেরকে মানে ওদের সাথে কথা বলতাম, এবং ওদের সাথে কথা বলেই আমি যতটুকু শিখেছি বুঝেছি সেটা। এবং সত্যি কথা বলতে গিয়ে যে মানে প্রকাশনা করতে গিয়ে ওই ধার নেই কথাটা আমার বহুবার শুনতে হয়েছে কথাটা। তো সেটা একটা কথা। আর সম্ভাবনার এটাই উদ্দেশ্য যে এই গল্পগুলো তুলে ধরা, যেন যারা দেখছে আমাদের এই অনুষ্ঠান, যেসব ছেলেমেয়েরা, প্রতিভাবান ছেলেমেয়েরা দেখছে, তারা বুঝতে পারে যে তোমার এই প্রত্যাখ্যানের গল্পটা শুনে ওরাও যেন একটু বুস্ট আপ হয়। সেখানে আমার একটা
ছোট্ট দুটো লাইন বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। একটা মানে লাইনটা এমন, সভ্যতা তো বইতে শেখায়, সরি কাট। কো। লাইনটা এমন, সভ্যতা তো সইতে শেখায়, বইতে শেখায় নদীর মতো। চিনিয়ে দিও আমায় তারে, যার বাড়িঘর রয়েছে অক্ষত। এমন কেউ নেই। কেউ নেই। নদীর মতো জীবনটা তো বয়, এবং সেখানে ক্ষত আসেই, একদম অক্ষত কেউ নেই। ওইটা অনেকটা ওই বুদ্ধদেবের সেই গল্পটার মতন, যে এমন কারো বাড়ি থেকে এক মুঠো চাল নিয়ে আসো, যার বাড়িতে কেউ কোনদিন মারা যায়নি। তো ক্ষত দুঃখ সবার কাছে তো আসে, এবং আমার মনে হয় যারা লেখক বা কবি, ওদের কাছে দুঃখটাও একটা বিশাল মানে উৎসাহ। আচ্ছা। আমার কবিতা একটা মানে লাইনে আছে, সে মানে ওই মানে যেটা বললাম কবির মানে কবির প্রজাতির মধ্যে বললাম যে সে তো উদাসীনতায় বাঁচে। কবি যদি সবকিছু খুশি হয়ে যায়, আমার মনে হয় না তার কবিতা খুব একটা মানে সন্তুষ্টি কবির জন্য ভালো নয়, না হানিকারক। হ্যাঁ, সন্তুষ্টি কবির জন্য হানিকারক, কারণ তাহলে না তার কাছে নতুন কিছু করে জানার পাওয়ার ইচ্ছেটা থাকবে না। তার কাছে সব সময় আনপারফেক্ট জিনিসটা তার কাছে পারফেক্ট। তো সেক্ষেত্রে একটা জিনিস যারা থাকে, যারা ধরো কবি হতে চায়, নিজেকে রাইটার হিসেবে এস্টাবলিশ করতে চায়, বেশিরভাগ ক্ষেত্রেই পারে না। আমাদের মতো জায়গা থেকে, মানে উত্তর পূর্বাঞ্চলের এমন একটি রাজ্য থেকে, তো সেটি আরো একটু বেশি কষ্টসাধ্য ব্যাপার। কারণ সেখানে একটি আমরা মানি আর না মানি, এখনো বহু মানুষ আছে যারা ভারতবর্ষকে শুধু এই পশ্চিমবঙ্গ পর্যন্ত দেখে, এই সাইডে আর ওদের চোখটা যায় না, এখনো কম বেশি একটু চোখটা যায় না। আমি নিজে কলকাতা পড়ার সময় বা আমি বহু কাজে যখন আমি ঝাড়খণ্ড গেছি বা বিহারে গেছি, আমার নিজে যখন বলেছি আমি আগরতলায় থাকি, ত্রিপুরায় থাকি, বহু মানুষ জিজ্ঞেস করেছে কোথায়, বাংলাদেশ? সেটা লজ্জা হয়, কষ্ট হয়, দুটোই হয়। যে লজ্জাটা এই যে তুমি কি তোমার দেশের মানচিত্রটা চেনো না, আর দুঃখ হয় আমার রাজ্যটাকে এখনো বহু মানুষ আছে এবং তারা এস্টাবলিশ পড়াশোনা করা মানুষ, শিক্ষিত অশিক্ষিত না, তবুও তারা চিনতে পারছে না। এখনো বোধহয় কোথাও সেই মেইন স্ট্রিম সাবঅল্টার্নের দ্বৈরথটা এখনো রয়ে গেছে কোথাও না কোথাও। বিরহের কথা, দুঃখের কথা তুমি বলছিলে, যে নিজেকে তুমি কোথায় এস্টাবলিশ করতে চাও, মানে অ্যাজ এ গবেষক হিসেবে দেখতে চাও এট দ্য এন্ড অফ দ্য ডে, নাকি অ্যাজ এ পোয়েট হিসেবে দেখতে চাও? দুটোই চাই, কারণ দুটোই আমার নেশা, কোনোটাই পেশা নয়। আচ্ছা। কারণ আমি আমার বাবাকে মানে আমার বাবা মাকে বহুদিন আগেই দুটো কথা বলেছিলাম। প্রথম কথা যে বাবা, যদি আমি লাইফে তেমন কিছু না করতে পারি, তোমার নিজের পেনশন প্ল্যান করা আছে তো? আমার জন্য চিন্তা করো না, তোমার নিজের জন্য রেখো, সেটা একটা কথা বলা আছে। আর আরেকটা কথা হচ্ছে, আমি আমার মাকে বহুদিন আগে বলেছিলাম যে আমি আমার মা বাবার সিঙ্গেল চাইল্ড, তো আমি বলেছিলাম মানে যদি আমার আরেকটা ভাই থাকতো, তো আমি হয়তো কবে সেই কাঁধে একটা ঝোলা নিয়ে ওই বেরিয়ে পড়তাম ভূপর্যটক হয়ে, কারণ সেটাই আমার ইচ্ছে ছিল। আমি আমার বাড়ির মানুষের থেকে মানে বাড়ির মানুষের থেকে বিরোধে গিয়ে বা বিদ্রোহ করে আমি কিন্তু জিওগ্রাফি নিয়ে পড়েছি, কারণ আমার বাড়ির সবাই মেডিকেল লাইনে আছে, মেডিকেলের দোকান, মানে মানে আমার বাবার নিজের মেডিকেল শপ, আমার বাড়ির বেশিরভাগ মানুষ সব ব্যতিক্রম বলছো, সব ফার্মাসিস্ট। তোমার ভেতর বোহেমিয়ান রোমান্টিসিজম কাজ করে। আমার বোহেমিয়ান স্টাইল দারুণ লাগে, আমার বোহেমিয়ান স্টাইল দারুণ লাগে। আমার একটা বোহেমিয়ান র্যাপসোডি তুমিও লিখবে আমরা আশা করছি। মানে ওই পায়ের নিচে শস্য থাকা মানুষটা আমি। আচ্ছা। কিন্তু হ্যাঁ, শস্যটা এখন না পারতে জুতোর মধ্যে চলে গেছে, আমার থাকতে হচ্ছে করোনা ভাইরাস, ঘর বন্ধ না, অনেক কারণেই। আচ্ছা। কারণ ওই যে বললাম, মা বাবার একমাত্র সন্তান, কিছু দায়িত্ব থেকে যায়। তো আমি আমার মাকে বলেছিলাম যদি আমার আরেকটা ভাই থাকতো বা বোন থাকতো। এসব চিন্তা ভাবনা নিয়ে লিখেছো যে এগুলি তোমার কবিতার বইয়ের নাম, তো এরকম তোমার ইচ্ছেগুলো পাখনা লাগিয়েছো? এই জিনিসগুলি নিয়ে মানে এই জিনিসগুলি এখনো এতটাই নিজস্ব, সেগুলিকে নিয়ে এখনো সেভাবে লেখা হয়নি। আচ্ছা, একটা কিছু শোনাবো এক্ষুনি, মানে কবিতা শুনতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা ছোট্ট শোনাই। আবার সেই ছোট বড় পার্থক্য? ও আরে দুঃখিত। না না, দুঃখিত। এগুলো তো আমাদের মানে আমরা যখন ছোটবেলা থেকে পড়ছি, মানে তখন থেকে আমাদের এগুলো মজ্জাগত হয়ে যায়, মানে শুনতে শুনতে এগুলো আমরা বড় হই। ভালো কবিতা, খারাপ কবিতা, ভালো লেখা, খারাপ লেখা, ওই যে ধার যে বললে। আচ্ছা, ওই যে বললাম যে কবি সবসময় অসন্তুষ্ট থাকা দরকার।
আর তার মধ্যে একটা প্রশ্ন থাকা দরকার, এটা কেন ওটা কেন, সেই তো। তো এই কবিতাটার নাম প্রশ্ন। আচ্ছা, এখানে কিন্তু মেনলি মানে সমাজের দুটো সাইড নিয়ে বলা আছে। কেউ আবার সেটাকে রাজনৈতিক দিকে ভাববেন না, সেটাই। কোনো দলের নাম নেই, এটা অরাজনৈতিক কোনো রঙের নাম নেই। আচ্ছা আচ্ছা, কবিতাটার নাম প্রশ্ন। চায়ের ঠেক নাকি শপিং মল, কারা শহর জুড়ে জুড়ে গুজব রটায়, হোর্ডিংগুলি কি সত্যি বলে নাকি বুদ্ধি করে মানুষ ঠকায়, কারা তৈরি করে সেতু আর গরিবের বস্তিগুলো ভাঙে, যারা মিছিলে প্রতিবাদে হাঁটে তারা কি ইতিহাসটা জানে, স্ট্রিট লাইট নাকি গাড়ির হর্ন, কারা গোপনে দরজায় কান পাতে, মাথার হিসেব কি শ্রমিক বাড়ায় নাকি ভাগ বসায় কাঙালের ভাতে, যে রাস্তাগুলো পাহাড় ভেঙে ছোটে সেগুলি কাবায় যায় নাকি কেদার চেনে, কারা তৈরি করে বাজেট আমার দিন যায় মৃতদেহ গুণে। আমি বলবো না তুমি সমাজ সচেতন কবি কিংবা সমাজ সংস্কারক কবি, যারা তোমার গুণমুগ্ধ পাঠক ইতিমধ্যে রয়েছেন এবং যারা আগামী দিনে তোমার গুণমুগ্ধ পাঠক হবেন, তারাই সত্যিকারের বিচারক, তারাই বিচার করবে। আমি সঞ্চালক হিসেবে কিংবা একজন পাঠক হিসেবে আমি সেটা করতে পারি না। নিশ্চয়ই কোনো ভুল আছে, এখনো ভুল আছে, আমি চাই আমার লেখায় ভুল থাকুক। না, নিশ্চয়ই সেটাই বলবে যে একটু খালি জায়গা না থাকলে সেটা ডেভেলপ করার জায়গা ভুল থাকুক, কারণ মানে তাহলে মানে আমি এখন শিখছি, অনেক মানে বাকিদের অন্যান্যদের কবিতা পড়ছি, দেখছি, তো সেই সত্যি মানে সম্ভাবনার এই পর্বে তোমাকে পেয়ে সন্দীপ আমরা খুব খুশি। অনুষ্ঠানের শেষ করার প্রায় লগ্নে আমরা চলে এসেছি, যদি কিছু বলতে চাও তরুণ প্রজন্মদের জন্য আবারও। যেটা ইচ্ছা, মানে লেখালেখি হোক, যে কোনো সৃষ্টি হোক, সেই সৃষ্টির পথে বাধা তো আসে। পৃথিবী সৃষ্টি হওয়ার জন্য প্রচুর বিস্ফোরণ, প্রচুর সংঘর্ষ হয়ে তারপর পৃথিবীর সৃষ্টি হয়েছে, এবং প্রত্যেকটা সৃষ্টি তো কোনো না কোনো আঘাত বা কোনো না কোনো ওই সব শেষ হয়েই তো আরম্ভ হয়। তাই কোনো কিছু লেখা বা যে কোনো নিজের মনের ইচ্ছে, শিল্প, স্বপ্নগুলিকে তৈরি করার জন্য আগে থেকে কারো সে ভাবা উচিত না যে আমি বিশ্বকবি হব, আমার বই বেস্টসেলার হবে, আমাকে জ্ঞান মঞ্চে পুরস্কার দেওয়া হবে। সেটা কোনোটাই বোঝার প্রয়োজন বা মানে মনে করা বা ইচ্ছার প্রয়োজন নেই। লেখার কাজ লিখে যাও, যা হবে তো দেখা যাবে। স্বীকৃতিটা পরবর্তী জিনিস। আগে হচ্ছে ইচ্ছেটা, যে আমি লেখা পছন্দ করি, আমার লিখতে ভালো লাগে, আমার যে ভাবনাগুলো যেগুলো আমি সচরাচর কাউকে বলতে পারি না সেগুলো আমি লিখতে চাই। তো এই ভাবনাটাই আসল, এবং আমার মনে হয় সেটা আমার জন্য ওই মানে কথাটা বলতে হয়তো মনে নেই, আমার বাড়িতে আমার যারা জ্যাঠতো দাদারা আছে তারা আমার সবার থেকে মানে আমার থেকে ওরা 10-12 বছরের বড়। আর যারা আমার কাকাতো ভাইরা আছে বা বোনরা আছে তারা এখন হয়তো ক্লাস 6-7-এ পড়ে। তো আমি কি আমি মধ্যবর্তী হয়ে পড়তাম, তো আমি না ওদের সাথে খুব একটা মিলতে পারতাম না ওদের সাথে। তো আমার সেই ভাবনাগুলো পড়া বা আমার একাকিত্ব সময়গুলো, তখন সেই গল্পের বই, কবিতার বইগুলো আমাকে সাহায্য করেছে, এবং সেগুলি পড়তে পড়তে মনে হয়েছে আমারও তো এমন একটা ভাবনা আছে, আমিও তো কিছু আমার এই ভাবনা নিয়ে লিখতে পারি। তো এই ইচ্ছেটাই মেইন। আমার যদি ভবিষ্যতে কোনো বই আর প্রকাশ নাও হয়, এর মানে এই নয় যে আমি কবিতা লেখা বন্ধ করে দেব। আমার ফেসবুকে যদি আমার কবিতাতে কেউ একটা মানুষও লাইক না করে, আমি আমার নিজেটা লাইক করে দেবো শুধু, তবু আমি লিখব। সেই জিনিসটা থাকাই মেইন। পাহাড় পর্বত ওই এভারেস্ট কেউ একদিনে ওঠে না, বহু কষ্ট করে করে উঠতে হয়। আর যেহেতু আমি ওই মানে আমি এখনো বলি, যখন কেউ আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি করো, এমন কোনো প্রোগ্রামে নয়, সিম্পলি জিজ্ঞেস করে, আমি ডাইরেক্ট তাকে বলি যে আমি তো পাহাড় জঙ্গল ঘুরে বেড়াই আর সেটা নিয়ে কিছু স্টুডেন্ট পড়াই। তো সেই পাহাড় জঙ্গলগুলো একদিনে সৃষ্টি হয়নি, সেগুলিকে খোঁজার জন্য বহু কষ্ট করতে হয়। সেই কষ্টের মাধ্যমে যদি লেখাগুলো আসে তাহলেই মানে বিভিন্ন জায়গা ঘুরে বিভিন্ন ঘটনাগুলিকে তুমি একটা জায়গায় করার, সেটা সবার জন্য। কবির যদি বা লেখকের যদি সেই চোখটা না থাকে
দেখার চোখ। দেখার চোখ। ওই যে বললাম, সে বিন্দুতে সিন্ধু খুঁজে নেবে। যে জিনিসটা অন্যের কাছে অর্থহীন, সেটা একজন লেখকের কাছে বিশাল অর্থ বহন করবে। সত্যি। এবং সেই জিনিসটা যখন থাকবে, আর মনে সেই ইচ্ছেটা, আমি লিখবো, কেউ না পড়ুক, কেউ না লাইক করুক, কেউ না শেয়ার করুক, আমি লিখবো। দেখি না, এই প্রথম পেলাম এই জিনিসটাই বিশাল জিনিস। এই প্রথম পেলাম কাউকে এইভাবে, মানে কি বলবো, মানে কবিতার প্রতি এত টান, এত ভালোবাসতে কবিতাকে। আমি এবং কবিতা, অকপটে স্বীকার প্রকৃতি করতে। দুটোই খুব ভালোবাসি। আমার জীবনের সবচেয়ে মানে একটা ইচ্ছে আছে যে নির্দিষ্ট একটা বয়সের পর আমি কোনো একটা শান্ত হিল স্টেশনে, যদি আমার একটা ছোট্ট উডেন হাউস হয়, বহু দূর দূর পর্যন্ত মানুষ নেই, তো সেখানে আমি আমার কবিতা নিয়ে থাকবো, বাস। ওই কবিতাগুলি যদি প্রকাশ না হয়, আমার কোনো দুঃখ নেই। এবং সত্যি কথা, আমার এখনো অনেক কবিতা আছে আমার কাছে লেখা, যেগুলি কোন প্রকাশ হয়নি, বা সেগুলি আমি কোন প্রকাশ করবো না, সেগুলি আমার নিজস্ব। যাই হোক, তারপরেও তোমার সম্ভাবনা আরো সম্ভাবনাময় হোক, তোমার আরো বই বেরোক, সেটাই আমরা চাইবো। চেষ্টা তো করবই, কারণ চেষ্টা না করাটাও একটা ভুল। কেউ দেখুক না দেখুক, চেষ্টা করব। একদম। আজকে এই যে আমাদের সাথে কথা হলো, বা আমার এই ভাবনাগুলো নিয়ে, সেই পর্বের শেষ কবিতা আমার এখানে পাঠ করছি আমি। আমার যে বইটা আছে ইচ্ছে সিঁড়ি, মানে সেই নামেরই যে কবিতাটা এরকম ছোট্ট কবিতা একদম। ও সরি, কারণ শান্তনুদা বলেছে যে ছোট বলে কিছু হয় না। আচ্ছা, কবিতার নাম ইচ্ছে সিঁড়ি। এই গুমট শহরে বৃষ্টি হোক, আবদ্ধ প্রেমগুলো সব মুক্তি পাক, ভিজক গলি রাস্তাঘাট, বোবা স্বপ্নগুলি বলা হোক, মেঘলা বিকেল দ্বন্দ্ব সমাস, অভিমান জমুক ওভারব্রিজের তলায়, এই নিয়ন শহরে লোডশেডিং হোক, ঝগড়া বাঁধুক অন্তমিলের বেলায়। নমস্কার। দর্শক বন্ধুরা, আমরা কথা বলছিলাম সম্ভাবনার অন্য একটি পর্বে সন্দীপের সঙ্গে। সন্দীপ কবিতা লেখে, এবং ওর যে ভালোবাসা, ওর যে নির্লিপ্ত ভালোবাসা কবিতার প্রতি, সেটাই বোধহয় আজকের দিনে খুব বেশি প্রয়োজন। সন্দীপ অন্তত এমনটাই মনে করে। এবং আমরাও চাইবো আজকের তরুণ প্রজন্মের যারা ছেলেমেয়ে আছে, যারা বিভিন্ন প্রতিভার অধিকারী, তোমরা যারা সম্ভাবনায় আসতে চাও, যে কোনো ধরনের ট্যালেন্ট হোক, সে স্ট্যান্ড আপ কমেডি হতে পারে, গান হতে পারে, কিংবা এমন কোনো প্রতিভা যেটা হয়তো আমরা জানি না, সেই প্রতিভার জাস্ট 1 মিনিটের একটা ভিডিও বানাও এবং পাঠিয়ে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8258999002। আমি আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8258999002। আপনারা দেখছেন টাইমস 24 নেটওয়ার্ক, দেখতে থাকুন।